আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যশোর ৪ আসনের এমপির মেয়ের সাথে মাদ্রাসা ছাত্রের পরিবারের দ্বন্দ্বের জেরে বাসভবন ভাঙচুর, বিক্ষুব্ধ এলাকাবাসীর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন। সাভার সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন। সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির। এবং পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় আদালতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির হাজিরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার বাসভবন ঘেরাও ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এমপি পরিবারের দাবি, ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্যের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যার সঙ্গে স্থানীয় আল মাদ্রাসাতুল শরিয়াহ শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিরোধের জেরে এই বিক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা সংসদ সদস্যের বাড়ির গেটে অবস্থান নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে ফেলে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গতকালের একটি ঘটনার পর সমঝোতা হলেও আজ সকালে আবারও শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে। এতে এক অভিভাবক আহত হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, অভিযোগ থাকলে তা আইনানুগভাবে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মারার পরেও উনারা ক্ষান্ত হয়নি। আজকে সকালে আবার আমাদের হুজুরকে অ্যাটাক করতে আসছে। মাদ্রাসার একটা স্টুডেন্টের সাথে এমপি মহোদয়ের মেয়ের সাথে একটা ঝামেলা হয়েছে। এই ঘটনার রেজ ধরে এখানে আজকে এই উত্তেজনা সৃষ্টি। আমরা উভয় পক্ষের সাথে কথা বলছি, তাই কারো যদি অভিযোগ পাই আমরা সেই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে এইভাবে এলাকার পরিবেশটা নষ্ট করা, এটা মনে আপনাদের জন্য ঠিক হবে না। মাদক বিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে হিসাবে গড়ে তুলতে হবে। শুধুমাত্র আইন করে ও শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে তিনি এই মন্তব্য করেন। সরকারি কর্মকর্তা কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ ও সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ একাত্ম হলে দ্রুতই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জের আজমিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও জনসভায় তিনি এই অভিযোগ করেন। পদযাত্রায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। আমরা বাংলাদেশের সংবিধান পরিবর্তনের কথা বলেছিলাম। এই সংবিধান, শেখ হাসিনার সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান চেয়েছিলাম। তাহলে চুপ্পুর হাতে শপথ নেওয়া প্রয়োজন ছিল না, সেটা বিএনপির কারণে হয় নাই। আর এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বিএনপির এই গাদ্দারি বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাস, বিএনপির মানুষে এই ধরনের গাদ্দারি ইতিহাস মনে রাখবে।
দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন। এর মধ্যে সাভারে বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় ভোর কিংবা গভীর রাত ছাড়া রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাধ্য হয়ে অনেক পরিবার ব্যবহার করছে এলপিজি সিলিন্ডার কিংবা লাকড়ির চুলা। এতে যেমন বাড়ছে সংসারের ব্যয়, তেমনি চরম ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুসহ সাধারণ মানুষ। গ্যাস সংকটে বন্ধ আছে কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন। চালু স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। শিল্প কারখানায়ও উৎপাদন ব্যাহত হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে গ্যাসের উৎপাদন ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। গ্যাসের জন্য আমাদের অনেক সমস্যা হইতেছে। দেখেন না, চুলায় রান্না 4-5 তলা বাড়ি, সেই বাড়ির তুলনায় আমাদের এই উপর থেকে এত নিচে পর্যন্ত আমাদের রান্না করতে হয়। প্রতি মাসে গ্যাস বিলও দিব, আবার সিলিন্ডারও কিনবো, আবার এইভাবে তো থাকা সম্ভব না। গ্যাসের লাইনে গ্যাস নাই, এই কারণেই গ্যাসের সংকট। আবার সিরিয়ালে অনেক বাস লাগে, তো বাসে 5-6 হাজার টাকার গ্যাস যায়, পরবর্তীতে ছোট গাড়ি গেলে গ্যাস পায়। আমাদের চাহিদার তুলনায় সরবরাহ কম আছে, এই জন্য গ্যাসের সংকট আছে। পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। বেলা 11টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দেন। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় আসামি শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির 205 ধারায় আসামির পরিবর্তে আইনজীবীর হাজিরার আবেদন করা হয়। পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ফলে চার্জশিট দাখিল ও মামলাটি সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত আসামির পরিবর্তে আইনজীবী আদালতে হাজিরা দেবেন। তবে বিচার কাজ শুরু হলে এবং সাক্ষ্য গ্রহণের সময় আসামিকে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে। হাজিরা দেওয়ার সময় নিজেকে নির্দোষ দাবি করেন সেলিনা হায়াত আইভী। আমি প্রতিবাদ করেছি সর্বক্ষণ হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। আর আজকে আমি কি অপরাধী? তো যাই হোক, এটার বিচার আল্লাহ আছে, আমার নানুরবাসী আছে, তারা দেখবে। প্রত্নতাত্ত্বিক ইতিহাস নিয়ে ফ্রান্স বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের সাথে কাজ করবে বলে জানিয়েছেন ফরাসি রাষ্ট্রদূত জিয়ান মার্কসের চার্লেট। দুপুরে নাটোরের রানী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন ও হালতিবিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফ্রান্সের রাষ্ট্রদূত। নাটোরের বিভিন্ন প্রাচীন ঐতিহ্য ও স্থাপনা ঘুরে দেখে এর প্রশংসা করেন জিয়ান মার্ক। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন সহ ফ্রান্স দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। যশোরের আদ্দিন সখিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগতদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে নবীন চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান অতিথিরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। বিদায়ের আবেগ আর নতুন পথ চলার প্রত্যয়ে যশোরে আদ্দিন সখিনা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে নবম ব্যাচে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক। সদর উপজেলার পুলেরহাটে মেডিকেল কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত ইন্টার্নদের শপথ করান মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান। অনুষ্ঠানে চিকিৎসকদের মানব সেবা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কথা বলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। নাও ইউ আর রেডি টু লার্ন ফর ইউর প্রফেশন। এতদিন পড়েছেন পরীক্ষার জন্য, এবার শিখবেন আপনার প্রফেশনের জন্য। নবীন চিকিৎসকদের মূল্যবোধ ও পেশাগত আদর্শকে ধারণ করে চিকিৎসা সেবা আত্মনিয়োগের আহ্বান জানান আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এমদাদুল হক। তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমরা মূল্যবোধের উপর দাঁড়িয়ে থেকো, কোনো অবস্থাতেই ওই জায়গা থেকে পিছপা হয়ে না। নতুন ডাক্তারদের নৈতিকতা ধরে রাখার আহ্বান জানান আদ্দিন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সঞ্জয় শাহ। সমস্ত কিছুর
অন্যায়ের বেড়াজাল থেকে বের হয়ে সুন্দর একটা সোনালী দিন আনার জন্য তোমাদের পক্ষেই সম্ভব। মেডিকেল কলেজ ও হাসপাতাল সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় ইন্টার্ন শেষ করতে পারায় কৃতজ্ঞতা জানান নবাগত চিকিৎসকরা। আমাদের মেডিকেলের ওয়ার্ক এনভায়রনমেন্টটা যেটা ছিল সেটা আমাদের সবার জন্য শেখার একটা উপযুক্ত পরিবেশ। অনুষ্ঠান শেষে বিদায়ী চিকিৎসকদের মাঝে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামের আগ্রাবাদ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং বিষয়ক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে স্কুল জীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং ও নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এনসিসি ব্যাংক এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক হানিফ মিয়া। বিশেষ অতিথি ছিলেন এনসিসি ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আলী তারেক পারভেজ এবং আগ্রাবাদ শাখার হেড অফ বিজনেস হারুনুর রশিদ। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। জামালপুর শহরে দীর্ঘদিনে জলাবদ্ধতা নিরসনে চলছে ঐতিহ্যবাহী গবাখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ। ৬৫ বছর আগে খনন করা ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল সংস্কারের অভাবে কচুরিপানা, পলি ও আবর্জনায় ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। এরপর ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে ১৬ দিন আগে খাল পরিষ্কারের কাজ শুরু করেন জেলা যুব দলের সদস্য সচিব সোহেল রানা খান। শতাধিক নেতাকর্মীর পাশাপাশি যুক্ত হয়েছে ভেকু মেশিন। সংশ্লিষ্টদের আশা, খালের স্বাভাবিক প্রবাহ ফিরলে পৌরসভার ৭টি ওয়ার্ডের পানি দ্রুত নিষ্কাশন হবে এবং বর্ষায় জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে। গবাখালী খালটি জামালপুর শহরের শেখের ভিটা থেকে শুরু হয়ে মনিরাজপুর, ছুটগড়, কেন্দুয়া ইউনিয়নের নাকাটি ও দামেশ্বর এলাকা অতিক্রম করে ঝিনাই নদীতে গিয়ে মিলিত হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ থেকে বৌদ্ধ ভিক্ষুরা ৩ মাস ব্যাপী বর্ষাবাস শুরু করেছেন। এ সময় তারা আত্মশুদ্ধি, ধ্যান সাধনা ও আত্মসংযমে নিয়োজিত থাকবেন এবং নিজ নিজ বিহারে অবস্থান করবেন। উৎসব উপলক্ষে খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বর্ষাবাসের চিবরদান, পিণ্ডদান এবং দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বর্ষাবাস শেষে শুরু হবে মাসব্যাপী দানোত্তম কঠিন চিরদান উৎসব। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিচালিত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় দিনাজপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ এবং শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। সকালে দিনাজপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল সদর উপজেলার মডেল মসজিদে ফজরের নামাজের সময় গেট তালাবদ্ধ রাখা সহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মুসল্লিরা। নাকশি মাদ্রাসা মডেল মসজিদের গেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। মুসল্লিদের অভিযোগ, মডেল মসজিদটিতে নিয়মিত সঠিক সময়ে ফজরের নামাজের ব্যবস্থা করা হয় না। অধিকাংশ দিনই ফজরের নামাজের সময় মসজিদের প্রধান গেট বন্ধ থাকে। এতে জামাতে নামাজ আদায় করতে পারেন না স্থানীয় মুসল্লিরা। এছাড়া মসজিদটিতে প্রবীণ ও বয়স্ক মুসল্লিদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প সহজ যাতায়াত ব্যবস্থা থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে দেওয়া হয় না। ফলে বয়স্ক মুসল্লিদের কষ্ট করে সিঁড়ি ভেঙে উপরে উঠে জামাতে নামাজ আদায় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা পরিষদে
93% মেধাভিত্তিক নিয়োগ কার্যকর করা সহ 6 দফা দাবি জানিয়েছে কোটা বিরোধী ঐক্যজোট রাঙামাটি পার্বত্য জেলা। রাঙামাটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন, পার্বত্য জেলা পরিষদের নিয়োগে প্রচলিত কোটা পদ্ধতি বৈষম্যমূলক। তারা জানায়, আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যায় পার্বত্য জেলা পরিষদ আইনে নির্দিষ্ট শতকরা কোটার বিধান নেই এবং সরকারের প্রজ্ঞাপনের আলোকে মেধাভিত্তিক নিয়োগ অনুসরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর আগামী 10 আগস্ট মধ্যরাত থেকে আবারও উন্মুক্ত হচ্ছে রাঙামাটির কাপ্তাই হ্রদের মৎস্য শিকার। 11 আগস্ট সকাল 6টা থেকে একযোগে মাছ পরিবহন ও বাজারজাতকরণ। রাঙামাটিতে এই কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফি জানান, ব্যবসায়ী ও জেলেদের সার্বিক সুবিধার্থে এবং মৎস্য সম্পদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে রুই জাতীয় মাছের সুষম প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে গত 25 এপ্রিল থেকেই কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জাতীয়ভাবে 25 কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নাটোরে পথচারীদের মাঝে 2000 গাছের চারা বিতরণ করা হয়েছে। শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে SRI ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চারা বিতরণ করেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক ও সংগঠনের উপদেষ্টা জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল। ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতি রবিবার প্রত্যেক উপজেলার 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এরই অংশ হিসাবে গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় শিক্ষক কর্মচারী সহ অভিভাবকদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকার তাগিদ দেওয়া হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।